শুনছেন হলেন আমাদের হিমু সিরিজের প্রথম উপন্যাস ময়ূরাক্ষীর পঞ্চম পর্ব। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্প পাঠে আমি আছি শাহরিয়ার শুভ্র। যে বছর মেট্রিক পাশ করি বড় মামা সেই বছরই মারা যান। তার শত্রুর অভাব ছিল না, বলতে গেলে গ্রামের সবাই ছিল তার শত্রু। এক অন্ধকার বৃষ্টির রাতে একজনকে মাছ মারবার কোচ দিয়ে বড় মামাকে গেঁথে ফেলে। বিশাল কোচ মামার পেটে এফোর উফোর হয়ে যায়। কোচের খানিকটা পিঠ ছেঁড়া করে বের হয়ে থাকে। উঠানে চাটাই পেতে মামাকে শুয়ে রাখা হয়। দৃশ্য দেখার জন্য সারা গ্রামের লোক ভেঙে পড়ে। তাকে সদরে নিয়ে যাওয়ার জন্য মহিষের গাড়ি ব্যবস্থা করা হলো। মামা ঠান্ডা গলায় বললেন, এতক্ষণ বাঁচবো না, তোমরা আমাকে থানায় নিয়ে যাও। মরার আগে আমি কারা এই কাজ করেছে বলে যেতে চাই। মামা কাউকেই দেখেননি, তবু তিনি মৃত্যুর আগে আগে থানার ওসির কাছে 4 জনের নাম বললেন। তিনি বললেন, তার হাতে টর্চ ছিল, তিনি টর্চ ফেলে এদের দেখেছেন। ওসি সাহেব আমার দেয়া জবানবন্দি লিখতে লিখতে বললেন, ভাই সাহেব এই কাজটা করবেন না। ডেথ বেড কনফেশন খুব শক্ত জিনিস, শুধুমাত্র এর উপরই কোর্ট রায় দিয়ে দেবে। নির্দোষ কিছু মানুষকে আপনি জড়াচ্ছেন, এদের ফাঁসি না হলেও যাবজ্জীবন হয়ে যাবে। মামা বললেন, যা বলছে সবই সত্যি। কোরআন মজিদ আছে, কোরআন মজিদ আনেন, আমি মজিদে হাত দিয়া বলি। ওসি সাহেব বলেন, তার দরকার হবে না, নিন এখানে সই করুন, এটা আপনার জবানবন্দি। মামা সই করলেন। মারা গেলেন থানাতেই। মরার আগে মেজো মামাকে কানে কানে বললেন, এক দেখা 400 শেষ, কাজটা মন্দ হয় নাই। 400 শেষ করার গাঢ় আনন্দে নিয়ে মামা মারা গেলেন। তবে মৃত্যুর আগে মৌলানা ডাকে তওবা করলেন। তাকে খুবই আনন্দিত মনে হলো। বড় মামি বেকুল হয়ে কাঁদছিলেন। তাকে ডেকে বললেন, তওবা করে ফেলেছি, এখন আর কোনো চিন্তা নাই, সব পাপ মাফ হয়ে গেছে, সরাসরি বেহেশতে দাখিল হব। খামোকা কান্দো কেন? তওবা সময় মতো করতে না পারলে অসুবিধা ছিল। আল্লাহ পাকের অসীম দয়া, সময় পাওয়া গেছে। কান্নাকাটি না করে আমার কানের কাছে দরদ পড়ো, কোরআন মজিদ পাঠ করো। মামার মৃত্যুর পর আমি ঢাকায় চলে এলাম। নতুন জীবন শুরু হলো বড় ফুপুর সঙ্গে। প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙল। চোখ মেলে দেখি বড় ফুপু, পাশের বিছানা খালি, বাদল নেই। সকালে ঘুম ভাঙতে প্রথম যে জিনিসটা জানতে ইচ্ছে করে, কটা বাজে। বড় ফুপুকে এই প্রশ্ন করবো না ভাবছি, তখন তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, কেলেঙ্কারি হয়েছে। কি কেলেঙ্কারি? মানুষকে মুখ দেখাতে পারবো না রে। মেরিন ইঞ্জিনের রাত এসেছিল, তারপর আর যায়নি, তাই তো? জানি কি করে? অনুমান করে? আমি সকালে একতলে নেমে দেখি ওই ছেলে নাকি তোর ফুপার অসুখের খবর পেয়েছিল। ঝড় বৃষ্টি দেখে আর ফিরে যায়নি। আর ওই বোধ মেয়ে সারা রাত ওই ছেলের সঙ্গে গল্প করেছে। বলো কি? আমার তো হাত কামছে। কিরকম বোধ মেয়ে, চিন্তা করে দেখ, এর কত বড় সাহস। ওই ছেলে এসেছে ভালো কথা, আমাকে তো খবরটা দিবি। আমি গম্ভীর গলায় বললাম, ছেলেরই বা কি আকেল, রাত দুপুরে এলো কি জন্য? দেখ না কাণ্ড, বিয়ে হয়নি কিছু না, শুধু বিয়ের কথা হয়েছে, এর মধ্যে নাকি সারা রাত জেগে গল্প করতে হবে। রাত কি চলে গেছে নাকি? খুবই সত্য কথা। এখন ধর কোনো কারণে বিয়ে যদি ভেঙে যায়, তারপর আমি মুখ দেখাবো কিভাবে? আমি এক্ষুনি নিচে যাচ্ছি বাবু, ওই ফাজিল ছেলে কালে
ঠাস করে একটা চড় মারবো। তারপর দ্বিতীয় চড় রিঙ্কির গালে। মেয়ে বলে তাকে ক্ষমা করার কোনো অর্থই হয় না। তুই সবসময় উদ্ভট কথা বলিস কেন? ওই ছেলে গালে চোর মারতে পারবি? কেন পারবো না? যে ছেলে 2 দিন পর এই বাড়ি জামাই হচ্ছে তার গালে তুই চোর মারতে চাস? তোর কাছে এলাম একটা পরামর্শের জন্য। আজই ওদের বিয়ে লাগিয়ে দাও। আজই বিয়ে লাগিয়ে দেবো? আজই ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও, ঝামেলা চুকে যাক। তারপর ওরা যত ইচ্ছা জেগে গল্প করুক। আসল অনুষ্ঠান পরে হবে, বিয়েটা হয়ে যাক। অপু নিঃশ্বাস ফেললেন। মনে হচ্ছে আমার কথা তার মনে ধরেছে। আমি বললাম, তুমি চাইলে আমি ছেলেকে বলতে পারি। ওরা আবার ভাববে না তো আমরা চাপ দিচ্ছি? চাপাচাপির কি আছে? ছেলে এমন কি রসগোল্লা, মার্বেলের মতো সাইজ। বিয়ে যে দিচ্ছি এতে তো ওর ধন্য হওয়া উচিত। তার 3 পুরুষের ভাগ্য যে আমরা। খুব বিরক্ত স্বরে বললেন, ছেলে এমন কি খারাপ? খারাপ তো বলছি না, একটু শর্ট। তা পুরুষ মানুষের শর্টে কিছু আসে যায় না। আজই বিয়ের ব্যাপারে ছেলে কি রাজি হবে? দেখি কথা বলে আমার ধারণা হবে। তোর কথা তো আবার সবসময় মিলে যায়, একটু দেখ কথা বলে। আমি আমার পাঞ্জাবি খুঁজে পেলাম না। ফুপু বললেন, বাদল ভোরবেলায় ওই পাঞ্জাবি গায়েব থেকে বের হয়েছে। আমি বাদলের একটা শার্ট গায়ে দিয়ে নিচে নামতেই মেরিন ইঞ্জিনিয়ার সাহেব লাজুক গলায় বললেন, হেমু ভাই, আপনাকে একটা কথা বলতে চাই। খুব লজ্জা লাগছে অবশ্যই। বলে হলো, রিঙ্কির খুব শখ পূর্ণিমা রাতে সমুদ্র কেমন দেখে সেটা দেখবে। 2 দিন পরেই পূর্ণিমা। ও আচ্ছা, 2 দিন পরেই পূর্ণিমা, তা তো জানতাম না। মানে কথার কথা বলছি, ধরুন আজ যদি বিয়েটা হয়ে যায় তাহলে আজ রাতে ট্রেনে রিঙ্কিকে নিয়ে কক্সবাজার রওনা দিতে পারি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রাখা আর কি। পরে একটা রিসেপশনের ব্যবস্থা না হয় হবে। তোমার দিকে আত্মীয়স্বজন না, ওদের আমি ম্যানেজ করব। আপনি শুধু এদের বুঝিয়ে সুঝিয়ে একটু রাজি করান। মানে রিঙ্কি বেচারি দীর্ঘদিনের শখ, ওর জন্য খারাপ লাগছে। না না, তা তো বটেই। দীর্ঘদিনের শখ থাকলে তো না না না, তা তো বটে। দীর্ঘদিনের শখ থাকলে তো তা মেটানোই উচিত। রাতে টিকিট পাওয়া যাবে তো? পুরো ফার্স্ট ক্লাস ভারত রিজার্ভ করতে হবে। রেলওয়েতে আমার লোক আছে হিমু ভাই। তাহলে তুমি বরং ওইটাই আগে দেখো, আমি এদিকটা ম্যানেজ করছি। আনন্দ ইঞ্জিনিয়ার সাহেবের চোখে চকচক করছে। সে গাঢ় গলায় বলল, রিঙ্কি আমাকে বলেছিল হিমু ভাইকে বললে উনি ম্যানেজ করে দিবেন। আপনি যে সত্যি সত্যি করবেন বুঝিনি। আমি হাসতে হাসতে বললাম, কি নিয়ে গল্প করবে সারা রাত? গল্প আর কি নিয়ে করবো বলুন? রিঙ্কি এমন অভিমানী, কিছু বললেই তার চোখে পানি এসে যায়। সুপার সেন্সিটিভ মেয়ে। কথায় কথায় একসময় বলেছিলাম যে ইউনিভার্সিটিতে পড়ার সময় হেনা নামের একটা মেয়ের সঙ্গে সামান্য পরিচয় হয়েছিল। এতে রিঙ্কি কেঁদে অস্থির। আমাকে বলেছে আর কোনোদিনও যদি ওই মেয়ের নামে আমাকে বলেছে ওই মেয়ে আমাকে বলছে আমাকে বলেছে ওই কোন- আমাকে বলেছে আর কোনোদিন যদি ওই মেয়ের নাম মুখে আনি সে নাকি সুইসাইড করবে। এরকম মেয়ে নিয়ে বাস করা কঠিন হবে। খুব দুশ্চিন্তা লাগছে হিমু ভাই। ইঞ্জিনিয়ার সাহেবকে কিন্তু মোটে চিন্তিত মনে হলো না, বরং খুবই আনন্দিত মনে হলো। আমার ধারণা প্রায় সে হেনার কথা বলে রিঙ্কিকে কাঁদাবে, রিঙ্কিও কেঁদে আনন্দ পাবে। ওদের এখন আনন্দেরই সময়। আমি বললাম কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। তুমি তোমার আত্মীয়-স্বজনকে বলো। তার চেয়ে যা জরুরি তা হচ্ছে টিকিটের ব্যবস্থা। আমি ফুফাকে রাজি করাচ্ছি। রাজি হয়েছে কিনা জেনে গেলে ভালো হতো না হিমু ভাই? আমি ভবিষ্যৎ বলতে পারি, তুমি এটা জানো না? আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমরা দুজন হাত ধরাধরি করে সমুদ্রের পাড়ে হাঁটছো। অসম্ভব জ্যোৎস্না হয়েছে, সমুদ্রের পানি রূপার মতো চকচক করছে। আর আমরা কি? থাক, সবটা বললে রহস্য শেষ হয়ে যাবে। আপনি এক অসাধারণ মানুষ হিমু ভাই, অসাধারণ। আমি এবং বাদল ওদের 11টা ট্রেনে তুলে দিতে এলাম। ফুপু এলেন না। ফুপার শরীর খারাপ করেছে। ট্রেন ছাড়বার আগ মুহূর্তে রিন্টি বলল, হিমু ভাই
আমার কেমন যেন ভয় ভয় করছে। কিসের ভয়? এত আনন্দে লাগছে, আনন্দের পরেই তো কষ্ট আসে। যদি খুব কষ্ট আসে? কষ্ট আসবে না, তোদের জীবন হবে আনন্দময়। তোদের আমি আমার ময়ূরাক্ষী নদী ব্যবহার করতে দিয়েছি। এই নদী যারা ব্যবহার করে তাদের জীবনে কষ্ট আসে না। তুমি কি যে পাগলের মতো কথা মাঝে মাঝে বলো? কিসের নদী? আছে একটা নদী, আমি আমার অতি প্রিয় মানুষদের শুধু সেই নদী ব্যবহার করতে দিই, অন্য কাউকে দিই না। তুই আমার অতি প্রিয় একজন, যদিও খানিকটা বোকা, তবু প্রিয়। তুমি একটা পাগল। তোমার চিকিৎসা হওয়া দরকার। ট্রেন নড়ে উঠল। আমি জানার সঙ্গে সঙ্গে এগোতে লাগলাম। রিঙ্কি আনন্দময় মুখ দেখতে এত ভালো লাগছে। রিঙ্কির চোখে এখন জল, সে কাঁদছে। আমি মনে মনে বললাম, হে ঈশ্বর, এই কান্নায় রিঙ্কির নামের মেয়েটির জীবনের শেষ কান্না হোক।